এবার ইবু নম করতে যাচ্ছে। এই দেখো কত সুন্দর ইবু বাবু নম করতে যাচ্ছে। আমার নাম হচ্ছে আদ্রিস ব্লগার। আর আর এর নাম হচ্ছে ঐতিহ্য। আর এর নাম হচ্ছে লালটু। আর এর নাম হচ্ছে ময়ূরাক্ষী। আর এর নাম হচ্ছে ইবু। 2023-এর শেষ দিনগুলো বেশ উপভোগ করছি কচিকাচাদের সাথে। আমরা 4 বন্ধু সপরিবারে পাড়ি জমিয়েছি ছত্তিশগড়ের মনপাটে। এবারের ট্যুর প্ল্যানটা বাচ্চাদের আবদারেই তৈরি করা। গত 2টো পর্বে দেখিয়েছি এখানে এসে কিভাবে তারা জায়গাগুলোকে এনজয় করেছে। আজ আরও কিছু খণ্ডচিত্র তুলে ধরব মনপাট নিয়ে। যারা পরিবার আর বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর জায়গা খুঁজছেন তাদের জন্য সহজ পাঠের এই নিবেদন। এবারের পর্বে থাকবে মনপাটের এমন একটা আত্মীয়তার খোঁজ যা ভারতবাসী হিসেবে আপনাকে গর্বিত করে তুলবে। থাকবে জলজলি পয়েন্ট, যেখানে সবাই তাণ্ডব নৃত্য করে আর পৃথিবী কেঁপে ওঠে। থাকবে মছলি পয়েন্ট, জলপরি পয়েন্ট, আরও কত কি। আপনারা দেখছেন ছত্তিশগড়ের মনপাট, আজ তৃতীয় তথা শেষ পর্ব। গত 2 রাত আমরা কর্মা এথেনিক রিসর্টে ছিলাম। আজ অন্য একটা জায়গায় থাকব, শৈল রিসর্ট। প্রকাণ্ড এলাকা জুড়ে অনেকটা বাংলো গোছের বাগান বাড়ি টাইপের। এখানে এলে দিল তো গার্ডেন গার্ডেন হবেই। কিছু না করে শুধু এই রিসর্টার ক্যাম্পাসে ঘুরে বেড়ালেই আপনার একটা দিন কেটে যাবে। ব্রেকফাস্ট তখনও রেডি হয়নি। পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম মনপাটের অলিন্দে এক ইতিহাসের খোঁজে। মনে করুন 1959 থেকে 1962 সাল, সম্ভবত সেই সময়ে তিব্বত থেকে মানুষের ঢল নেমে আসে। কারণ দালাই লামা নির্বাসিত হয়েছেন এবং তিব্বত দখল করে নিয়েছে চায়নারা। সেই তিব্বতীরা দলে দলে যখন ভারতবর্ষের মাটিতে এসে প্রবেশ করল, তখন ভারত সরকার তাদের আশ্রয় দিল এবং আশ্রয় দেওয়ার সাথে সাথে তাদের একখণ্ড জমি, চাষযোগ্য জমি তাদের দেওয়া হলো এবং বলা হলো তারা এই ধর্মশালা, মনপথ, এই ধরনের জায়গাগুলোতে যেন তারা এক জনগোষ্ঠী গড়ে তোলে এবং তাদের যে ধর্ম বা তাদের কালচার সেটাকে তারা যাপন করে। তো এটা হলো একটা ছোট্ট নমুনা যে ওদের চিন্তাধারা বা ওদের কালচারের একটা অংশ। দেখুন, গবাদি পশুর জল খাবার একটা জায়গা বা খাবার খাওয়ার একটা জায়গা। তো কালক্রমে হলো কি, সেই জায়গাগুলো ধীরে ধীরে তাদের উত্তরসূরিরা এলো এবং ভারতবর্ষ আরও বেশি বৈচিত্র্যময় হয়ে উঠল। कोई है এরকম করে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন
জনজাতির আগমনের ফলে আমাদের ভারতীয় আত্মা যেভাবে বৈচিত্র্যপূর্ণ হয়েছে তা হয়তো বিশ্বের মধ্যে আর অন্য কোথাও হয়নি। তাই এত ভালোবাসি আমার এই ভারতবর্ষকে। বসুধৈব কুটুম্বকম। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট করলাম পোহা আর টক দই দিয়ে। কেউ কেউ আলু কা পরাঠা আর অমলেট অর্ডার করেছিল। খাবার দাবার ডিসেন্ট। এরপর প্রথম যে জায়গাটায় আমরা গেলাম সেটা হলো মাছলি পয়েন্ট। বর্ষার পরে এলে এখানকার ল্যান্ডস্কেপ অনেকটা ইউরোপের নেদারল্যান্ডসের উপত্যকার মতো মনে হয়। তবে আমরা ডিসেম্বর এন্ডে এসে পড়েছি, এখন অনেক ভিড়। প্রকৃতির রূপ অসাধারণ। এখানে একটা পাহাড়ি নদী তীর বেগে বয়ে চলেছে, তার চপল গতিতে ধরা দিচ্ছে অসংখ্য ঝর্ণা, আর সেই ঝর্ণাগুলোর নিচেই পাথর আটকে কিছুটা জায়গা জুড়ে তৈরি হয়েছে জলাধার, যেখানে রং বেরঙের মাছেরা খেলা করে। এত শীতে মনে হয় মাছগুলো ঘুমোতে গেছে, তাই খুব একটা চোখে পড়ছে না। এখান থেকেই কিছুটা দূরে জলপরি পয়েন্ট। নদীর জল কম বলে অনেক পরিবার দেখলাম নীল জলরাশির ধারে গুছিয়ে বনভোজনের আয়োজন করেছে। অগত্যা জলপরি দেখার বাসনা ত্যাগ দিয়েই গাড়িতে গিয়ে বসলাম। ও হ্যাঁ, এর ফাঁকেই কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়া হয়েছে। এই চত্বরে অসংখ্য ঝুবড়ি টাইপের দোকান, সেখানে কোল্ড ড্রিঙ্কসের সাথে পেয়ে যাবেন ম্যাগি, এগ অমলেট, চা, সবই কাঠের ইন্ধনে তৈরি। এখানে ছিলাম না। এবার যেখানে পৌঁছলাম সেখানে রীতিমতো মেলা লেগে গেছে, লোকে লোকারণ্য। একটা গেট, টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। বনছায় ঘেরা চারপাশ, সামনে কিছুটা প্যাভিলিয়নের মতো বসার জায়গা, আর তারপরেই প্রকাণ্ড মাঠ। এটাই জলজলি পয়েন্ট। শুনলাম এটা কোনো মাঠ নয়, মাটির নিচে জলকাদা জমে ওপরের অংশটাকে নরম করে রেখেছে, তাই একটা বিশালাকায় প্রাকৃতিক বাউন্সিং ট্রাম্পোলিন হয়ে উঠেছে এই প্রকাণ্ড প্রান্তর। ছোটরা খুব আনন্দ করলো এখানে, আর বড়রাও যেন ফিরে গেলাম শৈশবে। মজা হি মজা। জলজলি পয়েন্টে গিয়ে অনেক কাণ্ড হয়েছে। এখানে আরও কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসও করানো হয়, যেমন হর্স রাইডিং, কার ড্রাইভিং প্রভৃতি। অসংখ্য ঝুপড়ি আশেপাশে। একটা কাঠের উনুনে তৈরি এক প্লেট ম্যাগি খেয়ে দেখলাম, সঙ্গে আখের শরবত। ভুট্টা পোড়াও চেখে দেখেছি, সবকটাই অনবদ্য। তবে খাবার খাওয়া নিয়ে এক বন্ধু ও তার স্ত্রীর রাগারাগিটাও এখনো মনে পড়লে হাসি পায়। আবার গাড়িতে চেপে বসলাম। দিনের শেষ গন্তব্য পারপাটিয়া সানসেট পয়েন্ট বা মেহতা পয়েন্ট। এখানে যত দূর চোখ যায় সবুজ অরণ্যানী, নিচে দূরে সবুজাব নীল এক হ্রদ দেখতে পাচ্ছি। সময় থাকলে ট্রেক করে যাওয়া যেত, তবে এখন সূর্য অস্তাচলে ঢলে পড়ছে। চারিদিক ধোঁয়াশায় ভরা, মৃদুমন্দ হাওয়া বইছে। বাচ্চারা দোলনায় দুলতে দুলতে সূর্যি মামা
অনেক দূরে দিগন্ত রেখার ওপাশে মিলিয়ে গেলেন। সন্ধ্যার যবনিকা নেমে এলো মনপাটের বুকে। গাড়ি আমাদের ফিরিয়ে নিয়ে এলো মনপাটে। তিব্বতীদের সেটেলমেন্টে তৈরি হওয়া প্রথম যে বৌদ্ধ মোনাস্ট্রি আলো আঁধারিতে আমরা আবিষ্কার করলাম, তা এক কথায় শান্তির নীড়। আমরা ক্লান্ত। মোনাস্ট্রির বৌদ্ধ মূর্তি যেন সারা দিনের ধকল উবিয়ে দিলেন এক মুহূর্তেই। ওল্ড মোনাস্ট্রি থেকে পায়ে পায়ে এগিয়ে গেলাম দলমা রেস্টুরেন্টের দিকে। বলতে দ্বিধা নেই, এখানে খাবার খেয়ে বড়ই তৃপ্তি পেয়েছে বাচ্চাগুলো। অনেক রাত অবধি শৈল রিসর্টে গল্পের আসর বসেছিল সেদিন। সঙ্গে ছিল বর্নফায়ার। অদ্যই শেষ রজনী মনপাটের অলিন্দে। কাক ভরে ঘুম ভাঙল। মনপাট ছেড়ে চলে যেতে মন চাইছে না, তবু বিদায় তো নিতেই হবে। মর্নিং ওয়াকে বেরিয়ে কিছুটা ঘুরে এলাম একান্তে পরিবার নিয়ে। বন জঙ্গলের ডেরায় নীলচে জলকে শেষবারের মতো বিদায় জানাতে। মনপাটকে ভালোবাসতে চাইলে আপনারাও মাঝে মাঝে পদব্রজে বেরিয়ে পড়বেন। দেখবেন কত বাঁকে, কত বিস্ময় অপেক্ষা করছে আপনাদের জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে মনপাটের এলিভেশন 3200 ফুট। অথচ এখানে এলে মনেই হবে না আপনি এত উঁচু একটা হিল স্টেশনে রয়েছেন। তবে কখনো কখনো প্রশ্ন হয়তো জাগবে, জঙ্গলগুলো এত নিচে কেন? এত এত ঝর্ণা কিভাবে তৈরি হলো? আসলে এই অঞ্চলটি একটি মালভূমির অংশ, অনেকটা একটা টেবিলের মতো। আর মনপাট এলাকাটা সেই টেবিল টপের একটা উদাহরণ। তাই পাহাড় চড়তে আপনার পা যেমন কাঁপবে না, তেমনই ঠান্ডাটাও দিব্যি উপভোগ করতে পারেন। মনপথে আনাচে কানাচে সৌন্দর্যের সমাহার। আপনি যদি ইতিউতি পায়ে হেঁটে ঘুরে বেড়ান, তাহলে এই ধরনেরই এক অনাবিল সৌন্দর্য আপনার চোখে ধরা দিতে চলেছে। অরণ্যানী আর তার পাশে সবুজের আবছা উপস্থিতি, আর সঙ্গে একটা সূর্যোদয়ের মুহূর্ত আপনার যাত্রাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। ব্রেকফাস্টের পর ফিরতি পথে দেখে নিলাম টাইগার পয়েন্ট। এখানকার অরণ্যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে, তাই এই নাম। মনপাটের অন্যতম প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর একটা, তাই ভিড়টাও বেশ বেশি এখানে। পাহাড়ি এই জলস্রোত অরণ্যের বুক চিরে ওপর থেকে নিচে চপল গতিতে এগিয়ে চলেছে। তৈরি হয়েছে জলপ্রপাত, আর সেই জলরাশি যেখানে আছড়ে পড়ছে
সেখানে এক মায়া লোক যেন তৈরি হয়েছে, যেন স্নিগ্ধ এক অরণ্যের অনাবিল হাসি। শেষবারের মতো গাড়িতে চাপলাম সবাই। খাবার জল সঙ্গে তুলে নিয়েছি, আর কিছু স্ন্যাক্স। 6 ঘন্টার ফিরতি পথ, ঝারসুগুড়া থেকে রাত্রে ট্রেন। খুব মনে পড়ছে কর্মা রিসর্টের নরেশ ভাইয়ের কথা। এত অমায়িক, এত অতিথি সুলভ। আমাদের জন্য প্রতিদিন নিজের ঘর থেকে টক দই নিয়ে আসত, পরিবর্তে কিচ্ছুটি চাইনি কখনো। মাঝে মাঝে অনেক এক্সট্রা খরচও বাঁচিয়ে দিয়ে গেছে। অনেক কিছু পেলাম তোমার কাছ থেকে মনপাট। এখনো চোখে ভাসছে তিব্বতীদের নতুন ঘর, মোনাস্ট্রি, সবুজ অরণ্য, নীল নদী। ভারতের পবিত্র মাটিতে এক নতুন সংসার পেতেছে ওরা। আদিবাসী ভাই বোনেরা মিতালি পাতিয়েছে। বছরের শেষ দিনে মনপাট এক ভারত আত্মার খোঁজ দিয়ে গেল। আসছে বছর এক নতুন ভারতবর্ষ পৃথিবীকে শান্তির পাঠ দেবে। সগর্বে আমরা বলবো, বসুধৈব কুটুম্বকম।